নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা হৃদয় দিয়ে হৃদি সপ্তম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক সপ্তম পর্ব। ঘোষবাড়ির কর্ত্রী আনন্দময়ী গাল দিচ্ছে কার উদ্দেশ্যে? শুনলেই বোঝা যায়। আটকুড়ো হারামজাদারা সব ভালো কি কেউ দেখতে পারে? তুই হলি আটখুড়ো, তাই বলে সবাই আটখুড়ো হবে নাকি? ভাষা ক্রমশ চরম অশ্লীলতায় উঠে যাচ্ছে। আহ, চুপ কর আনন্দী। ঘোষ লাঠি হাতে ঘরে ফিরল। শম্ভু ঘোষের কাজে বাধা দেয় কোন হারামজাদার বেটা? ডাকুক না মজলিস, দেখে নিচ্ছি। ওই মুখ পোড়া রামাকর্তাকে ডাকলে কেন তুমি দাদা? শুভ কাজে যত বিঘ্নি। ডাকবো কি জন্যে? নিজেই এসেছিল। যাক, দেখ না কি করে। ও নাকি মজলিস ডাকছে, বিয়ে বন্ধ করবে। কারোর ঘাড়ে দুটো মাথা নাই যে বিয়ে বন্ধ করতে পারে। ডাকুক মজলিস। কয়েক মিনিটের মধ্যেই ঘোষবাড়ির সামনে পাকুড়তলায় গ্রামের মুখী মুখী লোক সব জড়ো হলো। খবর পেয়ে ঘোষ বেশ মোটা করে একটা ছিলিম তামাক সেজে নিয়ে গালে একটা পান ভরে এসে নমস্কার করলো সবাইকে। আসুন। নমস্কার ওকে কোনো দিনও করতেই হয় না, কারণ ওই যে গায়ের সেরা মুরব্বী। আর এখনকার যে কোনো লোকই কোনো না কোনোভাবে ওর কাছে বাধা আছে। কিন্তু আজ ওর নামে অভিযোগ, কাজেই নমস্কার করে খানিকটা এগিয়ে রাখলো নিজের আবেদনকে। রাঙাকর্তা বললেন, প্রথম, মিত্তির বংশের একমাত্র মেয়ে রায়খড়ি। আপনারা জানেন মিত্তির বংশ কত বড় বংশ। সেই বংশের মেয়ে রায়খড়িকে আমরা গায়ের সবাই চাঁদা তুলে সাহায্য করব। আমি এই প্রার্থনা করছি আপনাদের কাছে। আর একটা কথা, রায়খড়ির জ্বর, কিন্তু শুনছি শম্ভু ঘোষ মশাই ওই জ্বরের মধ্যেই রায়খড়ির আপত্তি থাকা সত্ত্বেও পরশু তাকে বিয়ে করতে চায়। আমি প্রার্থনা করছি আপনারা এটি হতে দিবেন না। রাঙাকর্তা থামল। মজলিস গম গম করছে। ব্যাপারটা সবাই শুনেছে, কিন্তু কেউ যেন শোনেনি এমন ভাব করছে। শ্রীপতি বলল, বিয়ে তো একবার হতে হবে রায়খড়ির। না, মহাগুরু নিপাত হয়েছে, ওর মা মরার 1 বছর হয় নাই এখনো। কালকের মজলিসে ওই কথা তো বলো নাই রাঙা ঠাকুরদা। কুমুদিস টিটকিরি দিল। আজ শাস্তর বদলে গেল নাকি? বলল শ্রীপতি। রাঙাকর্তা বিব্রতভাবে একটা ঢোক গিলে নিয়ে বলল, শাস্তর ঠিকই আছে হে কুমুদিস। কাল যে কথা বলি নাই তা আজ যে বলবো না তা তো নয়। আর রায়খড়ির ইচ্ছের বিরুদ্ধে কেন তার বিয়ে দিতে চাও তোমরা? সেইটি কি উচিত হচ্ছে মনে করো? হ্যাঁ, হচ্ছে, কারণ বিয়ের বয়স পার হয়ে গেছে, বলল উমেশ কাকা। তাই বলে ঘোষের সঙ্গে? বয়স যার 50 ছাড়লে? রাঙাকর্তা চড়া গলায় শুধলে। তবে কি তোমার সঙ্গে? হারামজাদা আটকুড়ো, তুমি বিয়ে করবে নাকি রায়খড়িকে? বলতে বলতে রণরঙ্গিনী মূর্তিতে এসে দাঁড়ালো আনন্দ। সবাই ভরকে গেল। তুই যা তো বাছা, মেয়ে মানুষ মুতলুসে কেন? যা ঘর যা। রাঙাকর্তাই বলল। যাব তো তাই, আপনার বাপের মাটিতে আছি না দাঁড়িয়ে, কারোর খাই না পড়ি। থাম আনন্দী, ঘোষ ধমক দিল। শুনেন সব মহাজনরা, রায়খড়ির বাপ মা নাই। গায়ের ভালো মন্দ দেখবার ভার আমার ওপর আপনারাই দিয়েছেন। কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি গায়ের মাথা, বলল জনদশ সমস্বরে। বেশ, আমি যখন সব রকম আপদে বিপদে আপনাদের বুক দিয়ে রক্ষে করে এসেছি, তখন এ ব্যাপারেও আমার ওপর কি নির্ভর করা উচিত নয় আপনাদের? নয় কেন?
আমরা চিরকালই নির্ভর করে আসছি আপনার ওপর। তাহলে শুনুন, এই রাঙাকর্তা এই রায়খড়িকে বিয়ে করবার মতলব করেছে। এমনকি আজ সন্ধেবেলা ওর ওপরে অত্যাচার করতে গিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। ওই সমস্ত মেয়ে মশাই, এই বুড়ো কিনা তাকে কোলে নিয়ে, আহ ছি ছি ছি, ভাগ্যিস গিয়ে পড়েছিলাম। মিথ্যেবাদী শয়তান! রাঙাকর্তা গর্জন করে উঠল। দেখুন দেখুন আপনারা, মস্তিষ্কের মাঝে আমাকে কিরকম অপমানটাই করছেন উনি। ঘোষ বলল, যাও যাও ইতর কোথাকার। উমেশ রাঙাকর্তাকে ঠেলে দিল খানিকটা। বারে, বিচার করবে না তোমরা, কে দোষী? না, তোমার থেকে শম্ভু ঘোষ হাজার গুণে ভালো পাত্র। আমি চাই গণেশের সঙ্গে। চুপ করো, গাঁজারে হাতে মেয়ে দেবে? খাওয়াবে কি গণেশ ওকে? যাও, চলে যাও এখান থেকে। কয়েকজন ঠেলে দিল রাঙাকর্তাকে। চিৎকার, গর্জন, গালি গালাজ, তার মধ্যে আনন্দের উলুধ্বনিও শোনা গেল। দাদার বিয়ের আনন্দধ্বনি। গণেশ আনাচে কানাচেই ঘুরছে, মজলিসের খবরটাও জেনে এসেছে। মনটা বেচার খারাপ হয়ে গেছে ওর। আশা করছিল রাঙাকর্তার প্রস্তাবটা গায়ের মজলিসে পাশ হয়ে যেতেও পারে, কিন্তু পাশ হবে কেমন করে? ঘোষের ষড়যন্ত্র তো জানাই। গণেশকে শিখণ্ডী খাড়া করেছিল ঘোষই, ভীষ্ম হতে চেয়েছিল। এখন আর শিখণ্ডীর দরকার নেই কিছু। কান্না পাচ্ছে গণেশের। রায়খড়ির মতো মেয়েকে বিয়ে করবে কিনা শম্ভু ঘোষ? বেটা বুড়ো কা হাঁকা। ঘোষ কিন্তু বেশ শক্ত সামর্থ্য আছে। বলে না দিলে কার বাবার স্বার্থী ধরে যে ওর বয়স 40-এর বেশি। তাছাড়া বড়লোক, পয়সাওয়ালা। গণেশের এমন আছে, কি খাওয়াবে রাইকে? তার চেয়ে ঘোষই ভালো। খেতে পড়তে পাবে, সুখে থাকবে রায়খড়ি। চোখ দুটো মুছল গণেশ। গাঁজাটা বেশ করে চটকে ছোট কলকেতে ভরল। একটু আগুনের চেষ্টায় চলতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে, পথ অন্ধকার। কাছাকাছি যে বাড়িতে আগুন দেখলেও সেটা রাঙাকর্তার বাড়ি। দেখাই যাক না কি করছে রাঙা ঠাকুরদা। মজলিসে তো অপমান হলো। গণেশ ঢুকলো বাড়িতে। উঠোনের একদিকে তুলসীতলা। তুলসী গাছ আছে কি নাই কে জানে। আছে একটা বড় রকমের আকন্দ গাছের ঝাড়। রাঙাকর্তার গাল গলা মাঝে মাঝে ফুলে ওঠে, বুকে সর্দি জমে। আকন্দ পাতার দরকার হয় তখন, তাই ঘরেই কাজ পুঁতেছে। তাছাড়া গোটা 2 ধুত্র ফুলের গাছ, তাও ওষুধের জন্য। ওর পাশে একখানা দড়ির খাটিয়ার ওপর রাঙাকর্তা আধশোয়া অবস্থায় পড়ে। তাকিয়েই বলল, কে? গণেশ নাকি? আজ্ঞে। গণেশ আজ্ঞে কথাটা ঠাট্টা করেই বলল, কারণ গাঁয়ের সবাইকে ও তুমি বলে। দেখলি তো সাঁতটার কাণ্ড। আমি কি আর করব ভাই? আমি তোর তোর জন্য চেষ্টার কিছু কম করি নাই। তোর বরাত। ও শালা বড়লোক, আর আমরা গরিব। গরিব বড়লোকের কথা লয়। রাঙাদা উসালার সব কজ্জাতি। আমার নাম তো আবার কেনে তুমি করলে রাঙাদা? আমি জানতাম ও হবে না। শম্ভু সালাই খাবে রায়খড়িকে। খাবে? খেলেই হলো নাকি? কোম্পানির মুলুক। কালই আমি থানায় খবর দিব গিয়ে। হাতে কি তোর? কিছু না। গণেশ হাতটা পিছন দিকে ফিরিয়ে নিল। রাঙাকর্তা বলল, লুকোচ্ছিস কেন? খাস তা জানি। দে আমাকেও এক টান দে দেখি। যা আগুন নিয়ে আয়। রাঙাকর্তার নাতনি ভৈরবী চা তৈরি করছিল উনুনে। বয়স 18-র উপর। শ্যামলাঙ্গী সুদর্শনা মেয়েটি, এখনো বিয়ে হয়নি। রাঙাকর্তা তাকেই উদ্দেশ্য করে বলল, একটুকু বেশি জল দে ভৈরবী, গণেশের জন্য। বস গণেশ, কথা আছে তোর সঙ্গে। হ্যাঁ, আগুনটা নিয়ে আয়। গণেশ এগিয়ে গেল উনুনের কাছে।
গাঁজা খায় তারি খায় বলে গণেশকে কোনো তরুণীই ভালো দেখে না, কিন্তু ভৈরবীর সঙ্গে ওর ভাব আছে। ওকে দেখে ভৈরবী মুখখানা বেঁকিয়ে চিমটি দিয়ে খানিকটা তালপাতার ছাই বার করে নামিয়ে দিল। মাঘ মাসের সন্ধ্যা, বসন্তের বাতাস বইছে, শাগুনের আগুন ফর ফর করে উড়ে যাচ্ছে। হা হা, ঘরে কি আগুন লাগাবে ভৈরবী? আচ্ছা মেয়ে তো। গণেশ ঘটি থেকে জল নিয়ে আগুন ঢেলে দিল, তারপর বলল, দাও, আমার হাতেই দাও চিমটেটা। ভৈরবী আবার খানিকটা আগুন বার করে চিমটে সমেত গণেশের হাতে দিয়ে বলল, বল অমৃত্তি। অমৃত্তি বলল গণেশ, হাসলো একটু। আগুন নাকি হাতে হাতে কাউকে দিতে নাই, তাই অমৃত বলে গ্রহণ করার এই সংস্কার। ভৈরবী একটু রেগেই ছিল গণেশের উপর, বলল, রায়খড়ির দেবে অমৃত্তি এবার? যাও না এখান কেন? শম্ভু মামার ভুড়িতেই হাত বুলোগে, যাও। বিদ্রুপটা গায়ে মাখল না গণেশ, বলল, তোরই হাতে নেব আগুন, তাই এলাম, দিবি তো? এ আগুন দেওয়ার মৃত্যুর পরে অগ্নি সংস্কার করবার আগুনের কথা। রেগে উঠল ভৈরবী, বলল, আমি কেন? যাও, রায়খড়ির সুন্দরপানা হাত রয়েছে, পদ্ম ফুলের পাড়ার হাত, তোরই হাতে নেব। বলে গণেশ কলকেটার বস্তুটি ঠিক করে আগুনে চাপিয়ে ভৈরবীর খোপাটা নেড়ে দিয়ে উঠোনে এলো। ঘরে আর কেউ নাই, ওই নাতনি আর দাদামশাই, আর সবাই মরেছে ওদের। রাঙাকর্তা আপনার ভাবনায় মুশকুল ছিল। গণেশ বলল, এই যে কলকেটা বাড়িয়ে দিল। মাঝে মাঝে পালে পার্বণে এক আধটান খায় রাঙাকর্তা, অভ্যাস আছে। কলকে হাতে নিয়ে আঙুল দিয়ে আগুনটা একটু টিপে দিল প্রথমে, তারপর পুশ 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 পু একটা লম্বা টানের পর দেখা গেল কলকের মাথায় আগুন জ্বলে উঠেছে। হুম 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 দম ছাড়ল রাঙাকর্তা। ইতিমধ্যে কলকেটা গণেশের থেকে বাড়িয়ে দিয়েছে। গণেশ বুঝল ওতে আর কিছু নেই, শুধু রাঙাকর্তার সম্মান রাখবার জন্যই কলকেটা নিল সে হাতে। দুটো লম্বা টান দিয়ে ফেলে দিল ভিতরের বস্তুটা। রাঙাকর্তা হাঁকালো, ভই, চা কই? কই? তুরিতানন্দ কি আর সাধে বলে? রাঙাকর্তার কবিতা জেগে উঠেছে কণ্ঠে। চা তৈরি হয়ে গিয়েছে। ভৈরবী দুটো গ্লাসে নিয়ে এলো, দিল নামিয়ে। আহা হা, গণেশের হাতে দে, একটু সম্মান কর, বেআক্কেলে ছুরি কোথাকার। হারামজাদের বুদ্ধি বাড়ছে দিন দিন। থাক, কিছু হয় নাই খেতি। যা তুই ভৈরব। গণেশ সামনে নিতে চাইছে, কিন্তু রাঙাকর্তা বলল, ওই ছুরির জন্যেই কিছু করতে পারছি না, জানিস গণেশ? ওই ছুরি আমার কাল, না হলে শম্ভু ঘোষ রায়কে বিয়ে করবে কি? করতাম আমি। করো গিয়ে না, বারণ করছি নাকি আমি? ভৈরবী ঝংকার দিল কঠোর কণ্ঠে, করব, করব তাহলে হারামজাদি, দেখবি। ঠাস করে ভৈরবীর গালে একটা চড় পড়ল। বিয়ে করলে তুই খাবি কি, কচু না কলা? বিনি পয়সায় তোর কোন বাপ তোকে বিয়ে করবে শুনি? না হোক আমার বিয়ে, তুমি যাও করো গিয়ে রায়খড়িকে। দেখি কেমন মরদ, লাজ লাগে না তোকেলে বুড়োর? যাও না, শম্ভু ঘোষ ধোলাই দিয়ে দেবে এখন, যাও দেখি। কি বললি? ধোলাই দিবে? দাঁড়া, দেখছি কে কাকে ধোলাই দেয়। রাঙাকর্তা উঠে পড়ল হঠাৎ। ভৈরবীর গায়েই চোটপাট যাবে বুঝে গণেশ তাড়াতাড়ি মাঝে পড়ে বলল, থামো 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 রাঙাদা, ও ছেলে মানুষ, ওর ওপর রাগ করে। ছেলে মানুষ? বিয়ে হলে 3 ছেলের মা হতো, ছেলে মানুষ? তোকে আমি আইবুড়ো রাখবো রে শয়তানি, দেখিস তুই। আচ্ছা। ভৈরবী চলে গেল ভেতরে। রাঙাকর্তা গজরাচ্ছে, তেমক দেখ ছুরির, খা চা খা গণেশ। ছুরির মুখে চোপা দেখেছিস? শোন তোরা, হারামজাদির বেটিকে বিয়ে যে কে করবে তার ঠিক নাই। আবার চোখ রাঙায়, দাও না আমাকেই করে ফেলি।
গণেশ আকস্মিক উত্তেজনার বশেই প্রস্তাব করে বসল, কিন্তু রাঙাকর্তা বেশ খুশি হয়েই বলে উঠল, করবি? করতে চাস তুই? মাইরি, আমার কিন্তু টাকা করি কিছু নাই ভাই, ধান দুব্বু হরিত্তকি, দেখ যদি রাখিস থাকিস। সাহস পেয়ে গণেশ বলল, এক্ষুনি রাজি, দাও, নিয়ে আয় ধান দুব্বো, যা নিয়ে আয়, হারামজাদিকে আজই বিদায় করবো আমি, যা। গণেশ এক ছুটে ভৈরবীকে টেনে আনলো ঘর থেকে। উঠোনের একদিকে গজানো গোছাখানেক দুব্বা আর কতগুলো আকন্দ ফুল তুলে নিয়ে বলল, ধান আনবার সময় নাই, এই নাও দুব্বো আর ফুল। গণেশ ভৈরবীকে ধরে রেখেছে। রাঙাকর্তা সত্যি আশীর্বাদ করে দিল, যা যা, বেরো আমার ঘর থেকে, তুই গেলে আমার হাত জুড়োয়, এই হলো আশীর্বাদের মন্ত্র। রায়খড়িকে বিয়ে করতে পারবে? কেমন? বলে গণেশের হাত ছিটকে চলে গেল ভেতরে। রাঙাকর্তা ক্লান্ত হয়ে খাটে বসে বলল, আছে আর থাকে তো সাজ আর এক ছেলে, বিয়ে আমি দেব ওর তোর সঙ্গে, তুই ভাবিস না গনসা, সাজ সাজ আর একবার, দেখছি আবি আর তারপর হারামজাদা শম্ভু ঘোষ কেমন বজ্জাত। গাঁজা গণেশের হরদম মজুদ থাকে, যদিও খায় 2-3 বারের বেশি না। আজই বাজার থেকে টাটকা কিনে এনেছে কিছু। কোনো কথা না বলে সবটাই তৈরি করে কলকেতে ভরল। তারও খাওয়া হয়নি গতবারে। ভৈরবীর ভাত চড়িয়েছে উনুনে। আগুন নিতে গণেশ ভৈরবী সরে গিয়ে বলল, নাও। গণেশ নিজেই আগুন বার করে কলকেতে ফুরিয়ে এলো। রাঙাকর্তা সবুর আর সইছে না, দে আমাকে দে বলেই সে ওর হাত থেকে নিয়ে 4-5টা দম নিল। আগুন চলে গেল আবার। দম ছাড়তে ছাড়তে কাঁদছে রাঙাকর্তা, চোখ দুটো বেশ লাল হয়ে উঠেছে এর মধ্যে। বলল, তাহলে নাচ জামাই, বিয়ে তো দিলুম তোমার, ওই শালিকে যেন উঠতে বসতে বুঝলি ঝাঁটার বাড়ি দিস, বুঝলি? শালি আমার হাড় মাংস খেলে একেবারে। গণেশ মিটমিট করে হাসছে। কলকেটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বলল, রাঙাকর্তা, তুই বস গনসা, তুই তো এখন নাচ জামাই, বস, আমি একবার দেখে আসি শালার ঘোষকে। গণেশ কিছু বলবার পূর্বেই রাঙাকর্তা রাস্তায় পড়ল গিয়ে। গণেশও আর আপত্তি কিছু দেখল না। ভৈরবীর কাছে এসে দেখল জলে চাল ছেড়ে দিচ্ছে সে। বলল, তুই রাজি হ ভৈরবী, আমি তোকে বিয়ে করব। ভৈরবী চুপ করে রইল। গণেশের মাথায় হাত দিয়ে বলল, ভৈরবী, কাঁদছিস নাকি? ভৈরবী, এইসব তোদের বড্ড বাড়াবাড়ি ভৈরবী। কাঁদবার মতন কি বললাম? না হয় নাই করলি বিয়ে আমাকে, কাঁদিস না। না। ভৈরবী একটা ঢোক গিলে চোখ মুছল আঁচলে। তালপাতার আগুনের লকলকে শিখায় ওর শ্যামলতা ঘেঁষা কালো রং, ওর পরিণত দেহের সুষমা, ওর ভোমরের মতন চোখের কালো কালো পাতাগুলো মোহ লাগিয়ে দিল গণেশের। খপ করে হাতটা ধরে ফেলে বলল, গাজা আমি ছিলুম ছেড়ে, এই তোর হাত ধরে বলছি, রাজি হ ভৈরবী। ভৈরবী ওর দিকে তাকালো, বলল, যাও ছাড়ো, আমি রাজি হলেই যেন করবে তুমি, তোর পা ছুঁয়ে দিব্যি করছি, মায়েরি ভৈরবী। ও হারামজাদা রাঙাকর্তা যে তোকে এত কষ্ট দেয়। না, কষ্ট আর কি দেবে, এই দেখ। পিঠের আঁচলটা ভৈরবী খুলে দিল। আশ্চর্য, কাঁঠাল পাতার মতো তরুণ শ্যামল পিঠ ওর আগুনের তাতে একটু ঘেমে উঠেছে। তার উপর 2-3টে কালো দাগ, খেজুর ছড়ি দিয়ে মারার দাগ। শিউরে উঠল গাঁজারে গণেশ। ওহরে, এমনি করে মারে তোকে? হে আর কি, আরও আছে, দেখতে লজ্জা করে। এই দেখ, অর্ধবৃত্তাকার দাগ কচি কলা গাছের মতো ওর শ্যামল দেহের সর্বস্থান বেষ্টন করে রয়েছে। কালো হয়ে গেছে দাগগুলো। হাত দিয়ে একটু স্পর্শ করে গণেশ বলল, রোজই মারে? প্রায় 2 বেলা। কান্নার ফোঁপানো গলায় বলল ভৈরবী, আরও আছে, যন্ত্রণার অন্ত নাই, এইখানে আরও। ঝরঝর করে জল পড়ছে ওর চোখ দিয়ে। আমার অফরাত, আমি বড় হলুম কেন? আমি কেন 12 বছরটি থেকেই গেলাম না?
কেন আমার গা, হাত, পিঠ, বুক বাড়ছে। ঘর থেকে বেরুতে দেয় না আমাকে। বলে, আধ হাত উঁচু বুক আর 1.5 হাত হওয়া পাছা নিয়ে বেরোবি কোথায় হারামজাদি? লোকে যে গায়ে আমায় থুতু দেবে। এদিকে লোককে সে বলে বেড়ায় ভৈরবীর বয়স 13, এখনো 14 হয় নাই। বিয়ে দেব কি করে? সন্ধ্যার আইন আছে যে, আর 1 বছর যাক। আমার মরণ কেন হয় না গণেশদা? যদি আমাকে বিয়ে করতে চায় তো আমি এখনই করি। ঘোষ মামাকে বলো গণেশদা, রায়কে ছেড়ে আমাকে বিয়ে করুক। দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে ফুলে ফুলে কাঁদছে ভৈরবী। গাজারে গণেশ আজ গাঁজা খায় নাই। ওর গোপন মনের মর্মমূলে হয়তো কোনো মানুষের বীজ লুকিয়েছিল। অঙ্কুর দেখা দিল অকস্মাৎ। উনুন শালার জল কাদা ভেজা ওই জায়গাটুকুতে গণেশ বসে ওকে টেনে নিল কাছে। উবুর হয়ে পড়ে আছে ভৈরবী। সর্বাঙ্গ ওর ফুলে ফুলে উঠছে কান্নার আবেগে। গণেশ ওর পিঠটা খুলে বাটিতে একটু সর্ষের তেল নিয়ে বুলিয়ে দিতে দিতে বলল, চল আমার ঘরে ভৈরবী। বিঘে সাতেক জমি আছে আমার, আর কিছু লগদ, ওইতেই চলে যাবে দুজনার। এই পরশুই আমি তোকে করব বিয়ে ভৈরবী। ভৈরবী সাড়াহাড়ি দিল। আগুনে কয়েকটা তালপাতা গুঁজে দিয়ে গণেশ বলল, রাজি? কিছুক্ষণ চুপ করে রইল ভৈরবী। ও যেন বিশ্বাস করতে পারছে না গণেশ ওকে বিয়ে করবে। মিছে আশা দিও না গণেশদা, তার থেকে বলো ভৈরবী তুই মরে যা। গণেশের কোমল মাখনের মতো পিঠে ঘাড়ের কাছে মাথার চুলে হাত দিয়ে আদর করে বলল, মিছে আশা মা? ভৈরবী, আমার মতন গাঁজানে মানুষকে কে আর বিয়ে করতে চাইবে? তুই যদি চাস তো বল। সত্যি সত্যি নেবে আমায়? একটি পয়সাও কিন্তু দেবে না ও, কাপড় পর্যন্ত না। 1 তোলা সিঁদুর আর একটা নোয়া, তাও তোমার নিজে কিনে আনতে হবে। পারবে? তাই আনবো আমি। একি রে, কি দিয়ে দেখেছে এগুলো? কুলকে পর ছাপ বলে কি জানো? এ তো বাড়ছিস কি করে ছুরি? কার সঙ্গে কি করছিস? এমনি সব কথা। আচ্ছা গণেশদা, বাড়বার সময় বাড়বে না মানুষ? আমার বয়স হলো 18, বড় হব না? আমার 27, তাহলে 9 বছরের তফাৎ হবে। কিছু খারাপ হবে না। ভৈরবী, চোখ দুটো মুছতে মুছতে উঠে বসলো ভৈরবী। কাপড়টা গুছিয়ে নিতে নিতে বলল, না, অত ভাগ্যে যদি হয় আমার। একটা ঢোক গিলে বলল, আমি তো আর রায়খড়ির মতো সুন্দর নই গণেশদা, যে বিনি পয়সায় কেউ আমায় বিয়ে করতে আসবে। লেখাপড়াও বেশি কিছু শিখি নাই যে চাকুরি করতে পারবো। কি আমি করব গণেশদা? গণেশর ছলো ছলো চোখে জলটুকু হাতে চেটো দিয়ে মুছে দিতে বলল, তোর এই চোখের জলের নুন আমার সর্বস্ব মিষ্টি করে দিয়ে ভৈরবী। কাঁদিস না। আমি এই ভর্তি ঘরে এই আগুনের সাক্ষেতে আজই তোকে নিলাম। গণেশর মাথায় হাত দিল। লজ্জায় ভৈরবীর মুখটা ফিরিয়ে নিলে বলল, বেশ, দেখব কেমন কথায় মানুষ। বিভুদা তো ডুবলো রায়খড়িকে। তোমাদের কি আর বিশ্বাস করতে আছে গণেশদা? আহা, রায়কে দেখতে যেতে পারলাম না, কিছুতেই যেতে দিল না ওই হারামজাদা বুড়ো। একসঙ্গে কত খেলেছি। রায়খড়ির জন্য সারা গায়ের মেয়েরা দুঃখ করছে হয়তো। ওকে তো সবাই ভালোবাসে গণেশদা। কোনো কিছু উপায় হলো না ওর? ঘোষ মামাই করবে বিয়ে, তোমরা কিছু করতে পারলে না? না, বিভু ফিরলে হয়তো কিছু করা যেতে পারতো। ভালোই তো, বউ না হয়ে বিভুর মামি হবে, মন্দটা কি? রায়কিশোরী তো আয়নের বউ, আর কিষ্টর মামিই ছিল। ছি গণেশদা, রায়খড়িকে ওরম বলো না। ওর মতন মেয়ে তল্লাচে নেই। আহা, হতভাগী। হ্যাঁ, হতভাগী, সত্যি। কোনো উপায় নেই। উকিল, ডাক্তার, দারোগা সব ওই ঘোষের হাতে। গাঁয়ের ছেলেদের কারোর সাধ্যি নেই যে কথা কয়। একটু থেমে বলল, দাগগুলো কি করে যাবে রে ভৈরবী? কিছু একটা ওষুধ কাল এনে দিব আমি। গণেশ উঠে যাচ্ছে বাইরে যাবার জন্য। হঠাৎ ভৈরবী দাঁড়িয়ে উঠে ওর কোলের কাছে এসে বলল, নিয়ে চলো আমায় আগে। তুমি হাত বুলিয়ে দিয়েছ,
দাগ আমার কালই সেরে যাবে। তোমার পায়ে পড়ি গণেশদা, নিয়ে চলো আমায়। ভৈরবের চোখে আবার জল। কি ভয়ঙ্কর কাঁদতে পারে মেয়েটা। গণেশের আলানো ঘরের আশ্বাদ ওর চোখের জলে বেশ ভালোই লোনা হয়ে যেতে পারবে, তার প্রমাণও বারবার দিচ্ছে। গণেশ ওর মাথাটা একটু চাপ দিয়ে বললে, নিশ্চিন্তি থাক তুই, আমি গাঁজারে মানুষ, কথার অদল বদল করি না কখনো। আদর জানিয়ে বেরিয়ে গেল গণেশ। ভৈরবী দাঁড়িয়ে রইল। সুখের তীব্র স্রোতে ওর ক্ষীণ দেহ বল্লরী কাঁপছে তখন। এত কি কপালে আছে সুখ ওর, কে জানে। তুলসী তলায় নেমে বারবার ও হেঁট হয়ে প্রণাম করল। হে ঠাকুর, এই স্বপ্ন যেন সত্যি হয়, এই দান যেন গৃহীত হয়। ভোরেই এসে পৌঁছল স্বয়ং, তার বোন আনন্দ আর পাশের বাড়ির দুটি মেয়ে। রায়খড়ির থেকে বয়সে একটু বড়। আজ রায়খড়ির অধিবাস, এদেরকেই তো সব ঠিক নিতে হবে। কাজেই সকাল সকাল কাজ আরম্ভ করতে এসেছে ওরা। কিন্তু যার অধিবাস সে এখনো চোখ মেলেনি। গায়ের উত্তাপ কত জানবার উপায় নাই। বিশাখা আধময়লা একটা ন্যাকড়ার পট্টি ওর কপালে লাগিয়ে ফোঁটা ফোঁটা জল ফেলে দিচ্ছে অন্য একটা ন্যাকড়া ডিগড়ে। রায়খড়ির খালি মাথাটা এপাশ ওপাশ দোলাচ্ছে। মুখের চেহারা দেখে বেশ খোশ একটু ঘাবড়ে গেল। অসুখটা খারাপ কিছু নয় তো? সারা রাত খুব ছটপট করেছে নাকি? বিশাখা? না, চুপচাপ পড়ে আছে। আর কোনো কথা না কয়ে ঘোষ ডাক্তার ডাকতে পাঠালো। কেউ কেউ বলল, ও কিছু না, ম্যালেরিয়া। আবার কেউ কেউ বলল টাইফয়েড হতে পারে। দু একজন আড়ালে বলল, ঘোষের বিয়ে করার থেকে ওর মরে যাওয়াই ভালো, যাক মরে। 10টা-11টা নাগাদ এলেন ডাক্তারবাবু। রাই তখনও নীরবে পড়ে আছে। জ্বর একটুও কমেনি। ডাক্তার ভালো করে পরীক্ষা করে একটা ইঞ্জেকশন দিলেন। বললেন, খুব সাবধানে থাকবেন, কোনো রকম উত্তেজনা না হয়। সব চুপ, কেউ কিছু বলল না। কিন্তু রায়খড়ি চোখ খুলল আস্তে। বললে, ভালো হব আমি? হ্যাঁ মা, নিশ্চয়ই ভালো হয়ে যাবে, এমন কিছুই হয়নি তোমার। আর আমার বিয়ে? না না, আজ না, কাল। আপনাকে নিমন্ত্রণ করছি। বাবা তো নাই, আমিই নিমন্ত্রণ করলাম। আসবেল কাল সন্ধেবেলা। বিয়ে? বেশ তো মা, তোমার বিয়েতে নিশ্চয়ই আসবো, তবে কাল নয়, মাস 2 পরে। ডাক্তার হাসলেন একটু। বিকারের ঘরেই কথা বলছে আর কি, এসব কথায় কান দিলে তো চলে না ওদের। বললেন, খুব হুঁশিয়ার থাকবেন, হার্ট খুব দুর্বল, যেন উঠে না বসে, কোনো রকম চঞ্চল হতে দেবেন না। আমার মরবার ওষুধটা আপনি বলে দিয়ে গেলেন ডাক্তারবাবু। বলে রায়খড়ি চেঁচিয়ে হেসে উঠল। সকল সবাই ডাক্তারকে বিদায় দেবার জন্য তার সঙ্গে যাচ্ছে। বিশাখা ছাড়া কেউ ওর কথা শুনল না, কিংবা শুনেও বিকারী রোগীর প্রলাপ মনে করল সবাই। সারাদিনই জ্বরটা অঘরে ফেলে রাখলো রায়খড়িকে। মাঝে মাঝে জ্ঞান হয়, আবার তাকিয়ে দেখে চারিদিক বিশাখা বসেই আছে। আর সবাই আসছে যাচ্ছে বসছে, কিন্তু যাকে দেখবার জন্য রায় চোখ খোলে তাকেই দেখতে পায় না। মৃদু একটু হাসি ফুটে ওঠে মুখে, আবার চোখ বোঝে। বিশাখা বুঝতে পারে ওর অন্তরের কথা। বলে, ভাবিস না সই, আসবে, রাধা গোবিন্দকে ঠিক টেনে দেবেন। কপালে হাত ঠেকায় বিশাখা। একবার হাসে রায়খড়ি, চোখ না খুলেই বলে, ও না আসে না আসুক সই, আর একজন যেন আসে। কে সই? কার কথা বলছিস? রাজাধিরাজ মহারাজ যম। বলে রায়খড়ি আবার হাসে, অস্বাভাবিক হাসি। বিশাখা ভয় পেয়ে যায়, কিন্তু যমরাজ হয়তো ভুলেই গেছেন ওকে। কই এলেন না তো। রাতটা গা জ্বালা পা জ্বালা পিপাসার মধ্যেই কেটে গেল। ভোরের দিকে জ্বর ছেড়ে গেল রায়খড়ির। ঘোষ সকালেই এসে খবর নিল, কেমন রয়েছে রাই, জ্বর ছেড়েছে? জ্বরটা ছাড়লো এতক্ষণে, বলল বিশাখা। ঘোষ রায়খড়ির বিছানার পাশে বসে পরম যত্নে ওর মাথার কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, নিজের অযত্নে শরীরটাকে নষ্ট করছো রাই।
এমন গোয়ার তুমি করে? রাই হাসলো একটু। ঘোষ বলল, ভালোই ভালোই কাজটা হয়ে যাক, তারপরে তোমাকে একবার কলকাতায় নিয়ে গিয়ে ভালো ডাক্তার নিয়ে পরীক্ষা করতে হবে। কলকাতা? রাই আর্তকণ্ঠে কেঁপে উঠল, কিন্তু ঘোষের নজর নাই সেদিকে। আরও কি কয়েকটা বলে বিশাখাকে কিছু উপদেশ বর্ষণ করে রাত 10:55 লগ্নের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজের বাড়িতে আয়োজন দেখতে গেল। হ্যাঁ, গাঁয়ের সব লোকেরা আজ ওখানে খাওয়াতে হবে ওকে। সবাই এই অকালের দিনে খাবে একটু ভালো মন্দ। ঘোষ যাওয়ার কয়েক মিনিট পর চুপে চুপে এলো রাঙাকর্তা। আসতে ডাকলো, রাই। রাই বিছানায় পড়েই রইল। রাঙাকর্তা বলছে, এ বিয়ে আমি নিশ্চয়ই বন্ধ করবো রাই। তুই তো এখন ভালো আছিস, আয় উঠে আয়। আমি নৌকা ঠিক করে রেখেছি ঘাটে, ওপারে তোকে নিয়ে গিয়ে আজই বিয়ে দেব তোর। আমার নাতি হয় সম্পর্কে, সেই যে রে গতবার পুজোর সময় এসেছিল, আমার মাস্তুতো ভাইয়ের মেয়ের বড় ছেলে অজিত। এতগুলো কথার উত্তরে রায় শুধু বলল, হুম। বিশাখা একবার রাঙাকর্তার দিকে আর একবার বাইরের দিকে তাকাচ্ছে। রাঙাকর্তা আবার বললেন, নগদ 5,000 কম ওর বাবা রাজি হতো না। আমি হাতে পায়ে ধরে রাজি করিয়েছি, কিন্তু এখানে এসে হাঙ্গামা করতে ওদের ইচ্ছে নেই। চল তুই। বিশাখা, শ্রীবাস আর আমি, বিয়ে হয়ে গেলে ঘোষ আর কিচ্ছু করতে পারবে না। হুম। রায়খড়ি আবার সাড়া দিল। রাঙাকর্তা বিশাখাকে বলল, চটপট গুছিয়ে নে, ঠিক 10টার সময় রওনা হয়ে যাব, বুঝলি রায়খড়ি? না, আমি কোথাও যাব না। আমার জন্য তোমায় ভাবতে হবে না রাঙাদা। যাও, ভৈরবীর জন্য চেষ্টা করো গিয়ে। আমার ভাবনা আমিই ভাবছি। যাবি না? খামোকা আমি অত করে হাতে পায়ে ধরে এলাম ওদের। রাই কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুলো। রাগে রাঙাকর্তা চড়া গলায় বলল, আচ্ছা, তাহলে যা ঘোষের খপ্পরি, যার যেমন কপাল। সাড়া দিল না রায়খড়ি। রাঙাকর্তা গজগজ করতে করতে বেরুলো। যাবার সময় বলে গেল, তুই ওকে ভালো করে বোঝা তো শাখা, আমি আবার আসছি এক্ষুনি। সকালের ট্রেনে আসবার সময় চলে গেল সই। রাই শুধালো। শুকনো গলায় বিশাখা বলল, হুম। আবার সেই বিকেল 5:30 না? হুম। নিঃশব্দে কেটে গেল বহুক্ষণ সময়। দুপুরের পর রাই বলল, আমায় একবার গঙ্গা স্নান করিয়ে দে সই। আজ আমার বিয়ে, মা গঙ্গাকে প্রণাম করে আসি। রাই উঠে দাঁড়ালো। টলতে টলতে চলতে লাগলো ঘাটের দিকে। বিশাখা বহু চেষ্টা করেও ওকে ফেরাতে পারছে না। গামছাটাকে নিয়ে চলুঙ্গে চলল। সিঁড়ি বেয়ে ঘাটে নামতে কষ্ট হচ্ছে রায়খড়ির। রানা ধরে আস্তে নামলো, মাথায় জল দিল। সদ্য পাতক সংস্থতি, সদ্য দুঃখ বিনাশিনী। বিশাখাকে কিছুতেই জলে নামতে দিল না, ধরে নিয়ে এলো চণ্ডী মণ্ডপে। রায়খড়ি সুতির কাপড় ছেড়ে সেই বেনারসিটা পরল। পদ্ম কবরীগুলো তুলে অঞ্জলি দিল শূন্য বেদিটার ওপর। সেই নির্মাল্য দিয়েই খোপায় গুজল। চণ্ডী মণ্ডপের ঘরের সংলগ্ন একফালে একটা ছোট ঘর, তাতে সেকালের পেটা লোহার শিক দেওয়া দরজা, সাংঘাতিক মজবুত। ওই একমাত্র দরজা ছাড়া আর ছোট জানলার ঘরটায় এই বংশের সমৃদ্ধির দিনে মা দুর্গার অলঙ্কার আভরণ ওই ঘরেই রাখা হতো। পূজার মূল্যবান উপকরণও থাকতো ওখানে, তাই অত মজবুত করে তৈরি করা হয়েছিল ওই ঘর। রায়খড়ি একবার চেয়ে দেখল ঘরখানা, তারপর বিশাখাকে বলল, তুই একবার বাড়ি যাসই, খেয়ে আয়। আমি যতক্ষণ ওই ঘরে গৌরী পুজোটা করে নিই। আমার কপালে একটু চন্দন দিয়ে দিবি নালো? রাই হাসল। আয় দি। বলে বিশাখা চোখের জল সামলে গঙ্গার একটু কাদা তুলে এনে রাইয়ের কপালে টিপ এঁকে দিল। রাই আস্তে গিয়ে ঢুকলো সেই ছোট্ট ঘরটায়। গঙ্গার দিকে জানলাটি খুলে রাই সেই দিকে মুখ করে বলল, যা ভাই, তুই খেয়ে আয়, তাড়াতাড়ি নেই, আমি পুজোর দেরি হবে। বিশাখা বলল, তুই একটু দুধ খাস ওই, কাল থেকে কিচ্ছু খাসনি। আচ্ছা, খাবো এখন, আজ যে ভাই উপোস দিতে হয় আমায়। বিশাখা জানে না বিয়ের দিন উপোস দিতে হয় কিনা।
নীরবেও বেরিয়ে গেল। মানুষের জীবনে এত আনন্দ আসে, ভোগের জন্য রয়েছে এত বেশি উপাদান, জানা ছিল না বিবস্মানের। জীবনের চলে আসা ২০-২২টা বছরের স্মৃতি পথে তাকিয়েও দেখল দুঃখের বিস্তীর্ণ গুহা, বঞ্চনার বিভীষণ অন্ধকার। কিন্তু এবার যেন আলোকিত স্বর্গ ওর চোখের সম্মুখে তরুণ দ্বার খুলেছে। কি সুন্দর রামধনু রাখার তরুণ দ্বার। ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, কারণ শুতে দেরি হয়েছিল। মিষ্টি একখানা মুখ মনে পড়ল জাগরণের প্রথম মুহূর্তেই। রূপে দীপ্ত, কামনায় আর্ত, আবেগে উচ্ছৃঙ্খল সে মুখ। যৌবনের জাদু যেন এই মাত্র সেই মুখে এসে আশ্রয় নিয়েছে। সেই চোখে পড়তে পড়তে যেন বিকশিত হচ্ছে রতি রানীর বাসন্তী শ্রী সুন্দর। নরম বালিশ থেকে মাথাটা একটু তুলে বিবস্মান হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। এই মাত্র দিয়ে গেল চাকরটা, গরম, সুগন্ধি, সুমিষ্ট। চা খেয়ে আরো কিছুক্ষণ পড়ে রইল বিবস্মান বিছানা আঁকড়ে। সারা গায়ে মিঠে মিঠে ব্যথার আমেজ। উঠতে ইচ্ছা করছে না। ঘরের বড় আয়নায় ওর নিজের ছবি দেখা যায়। মুখখানা যেন আরো সুন্দর হয়ে উঠেছে বিবস্মানের। ঐশ্বর্য পালিত, ভোগে নিমজ্জিত, ক্লান্ত কোমল মুখ। ওর ঠিক পাশেই আর একখানা মুখ যেন কল্পনা করতে চাইল সে। হ্যাঁ, হয়েছে। চোখ মেলে নয়, চোখ বুঝে কল্পনা করতে পারল। প্রথমে দুটি ঠোক, তারপর গলার দৈর্ঘ্য, তারপর বুক, পিঠ, সারা তন্নি দেহ বল্লরী, চুল, কপাল, চোখ, ভ্রুলতা। হ্যাঁ, সবটাই ঠিকঠাক কল্পনা করতে পারল। গায়ের রংটাই এখনো ঠিক মনে আসছে না। হ্যাঁ, হয়েছে। আইভরির মতো নিষ্কলঙ্ক রং। ঠোঁট দুটি বেঁকিয়ে যেন বলছে, বিবস্মানী, ওঠো দুষ্টু ছেলে, আর কত ঘুমাবে? এগিয়ে আসছে ওর কাছে, জাগো খোকন, জাগো। কপালে একটা চুমু দিল বিবস্মানের। ঠোঁটের পরে আঙুল রেখে বলল রানীর মতো সুরে, ওঠো বেব। চোখ খুলল বিবস্মানের। বেলা ৯টা। না, উঠতে হবে, যেতে হবে ওর কাছে, প্যাশনের ওই পবিত্র প্রতিমূর্তির কাছে। যেতে হবে বিবস্মানকে। পুজো করবে গিয়ে এসে ওই মূর্তির, ওই বিকশিত বিশ্ববাসনার অরবিন্দের। ওর হাতছানি যেন এখান থেকেই দেখতে পাচ্ছে বিবস্মান, শুনতে পাচ্ছে ওর আবেগজড়িত আহ্বান, বেব আমার। টেলিফোন। বলল এসে চাকরটা। বিছানা থেকে উঠে বিবস্মান ফোন ধরল। আমি কৃষ্ণা। শুনুন, ওর মা, আপনার গলা যে ঘুম চড়ানো দেখছি। শুনুন, আজ বিকেলে মা আপনাকে বোটানিক বাগানে নিয়ে যাবে। আপনি নাকি দেখেননি বোটানিক বাগান? না, দেখিনি। আপনিও যাচ্ছেন তো? না মশাই, আমারও তো শখ নেই বাবা। সে কি সেখানে? সেই শিবপুরে। আর রাস্তায় যা ধুলো। তাছাড়া আমাদের শখের থিয়েটারে রিহার্সাল আছে, না হলে হয়তো যেতাম। আপনি তৈরি থাকবেন? আচ্ছা, কটার সময় বেরোতে হবে? অত জানি না আমি, মা বলতে বললেই বলে দিলাম। আপনি নিজে না হয় আবার জিজ্ঞাসা করে নেবেন অর্কিড মশাই। হ্যাঁ, অর্কিড গাছ আনছেন কখনো? দেশে যাব তবে তো। আপনার বাবা দমদম থেকে ফেরেননি এখনো? না, কাল ফিরবেন। ওখানে কি একটা নতুন কারখানা করছে বাবা আর কাকাবাবু। আচ্ছা, আমি যাচ্ছি এখন। দরকার হয়তো মাকে ফোন করবেন, মা স্নান করছে এখন। ফোন ছেড়ে দিল কৃষ্ণা। কৃষ্ণা সুন্দর নিশ্চয়ই, কিন্তু রং তার বাবার মতো। কালো ঠিক নয়, তবে সুন্দর রং বলা চলে না। ওর রংটা কিন্তু চমৎকার। চাঁপা, দূর, না গোলাপ, না দুধে আলতা, ঠিক হচ্ছে না যেন। কচি কলা পাতা যখন ভাঁজ খোলে ঠিক তেমনই। হ্যাঁ, ঠিক হয়েছে। আর ঠোঁট দুটি যেন 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 কোনো উপমাই পছন্দ হলো না। চোখের ওর তুলনা নাই এই বিশ্বভুবনে। উনি নিশ্চয়ই কৃষ্ণার নিজের মা নন। কৃষ্ণার নিজের মা বলে কিছুতেই বিম্বমান ওকে কল্পনা করতে পারছে না। অথচ যদি নিজের মাই হন, তার বিভুর কল্পনা আর্তনাদ করে উঠল। কৃষ্ণার থেকে ছোট না হলেও খুব বেশি বড় হবে না। বয়স দিয়ে কি দরকার, মেয়েদের আবার বয়স। সুন্দর সুন্দর উনি,
আর সৌন্দর্যই নারী জীবনের শ্রেষ্ঠ উপজীব্য, উপভোগ্যা, উপহার। স্নান করতে হবে সকাল সকাল। উনিও করছেন স্নান এতক্ষণ। ঠিক একসঙ্গেই স্নান চলবে। একজন এখানে আর একজন ওখানে, দুজনেই দুজনের জন্য স্নান করবে। স্নান সিক্ত ওর অঙ্গখানি কীরকম দেখতে হবে, কতখানি সুন্দর কল্পনা করতে চেষ্টা করল বিবস্মান। কিন্তু না দেখে বস্তুর ঠিকমতো কল্পনা করা সম্ভব নয়। দেখতে যে খুব সুন্দর হবে এ বিষয়ে বিবস্মান নিঃসন্দেহ। স্বপ্নাচ্ছন্ন, মায়াচ্ছন্ন, মোহাচ্ছন্ন হয়ে গেল বিবস্মান। সেই আমাদের অভাগী রায়খড়ির প্রিয়তম বিবস্মান। খেয়ে শুয়েছিল জেগে উঠতেকল 3:40। দেরি হয়ে গেছে। উঠে যাচ্ছে টেলিফোন। হ্যালো বেব, ট্রান্সফার ফাস্ট করতে হবে, এক্ষুনি আসছি আমি, হ্যারি আপ মাই বয়। ফোন ছেড়ে দিল বিবস্মান। প্রস্তুত হবার আয়োজন করছে। দাড়িটায় একবার খুর বুলিয়ে নিতে হবে। সাবান ঘষল গালে, খুঁড়ে স্টপ দিল। খট 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 জুতোর আওয়াজ। হ্যাঁ, উনি। তাকিয়ে দেখল বিবস্মান। উনি এসে ওর সাবান ঘষা থুতনিতেই দুটি গোলাপ লাল আঙ্গুল ছুঁয়ে বললেন, লেট লেট মাই বয়, বড্ড দেরি করলে। সলজ্জ মৃদু হেসে বিবস্মান খুর চালাতে লাগলো। উনি বসলেন একখানা চেয়ারে। তাকিয়ে রয়েছে ওর মুখের পানে। বিবস্মানের সাবান লাগানো সাদা মুখখানায় খুর চলছে, যেন কোনো ভাস্কর শ্বেতমর্ম খুদে খুদে অপরূপ সুন্দর একটি মূর্তি তৈরি করছে। দেখতে দেখতে ওর ঠোঁট দুটিতে কামনার সুরা সঞ্চিত হতে লাগলো। কি আশ্চর্য তরুণ এই ছেলেটি! কি অপরূপ সুকুমার ওর মুখের ক্রান্তি! কি অনুপম ওর ঠোঁটের গঠন! উনি নির্নিমেষ হয়ে তাকিয়ে আছেন। বিবস্মানের কামানো শেষ হলো, মুখখানা ধুতে হবে। কিন্তু উনি হঠাৎ ছুটে এসে ধরলেন ওকে। থামো থামো বেব, ধুও না। 8 মিনিট কাল ওকে অবলোকন করে উনি হেসে বললেন, ইউ আর সো 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 সুইট মাই বেব, সো ইয়াং মাই চাইল্ড, আমার খোকন। বিবস্মান তাড়াতাড়ি মুখ ধুয়ে কাপড় করতে লাগলো। উনিও গুছিয়ে নিলেন নিজেকে। কয়েক মিনিট পরে এই প্রকাণ্ড বুইকখানা বেরিয়ে গেল। ড্রাইভ করে উনি নিজেই। অনান্ত্রিত বাহুযুগল এলিয়ে রয়েছে। স্টিয়ারিংয়ের ওপর লতানো আঙুলগুলি যেন আলতোভাবে ছুঁয়ে রয়েছে গোল চাকাটাকে। বিবস্মান দেখছে। 30-এর উপরে বয়স, গাত্রত্বকের এতখানি তারুণ্য সম্ভব নয়। আর এমন নিটোল হাত, নিভাজ গাল, নিষ্কলঙ্ক অঙ্গ। না, ইনি নিশ্চয়ই কৃষ্ণার মা নন, সৎমা কিংবা আর কেউ। শুধবে নাকি বিবস্মান? কি দরকার? উনি আছেন, রয়েছেন, বিবস্মানের আছে। উনি কে জানবার তো কিছু দরকার নেই। উনি বিবস্মানের, এই তো যথেষ্ট। বর্তমান মুহূর্তে এর বেশি কিছু জানবার দরকার নেই। বিবস্মান ওর পিঠের দিকে হাত চালিয়ে বেষ্টন করল ওকে। পিঠের পাতলা ব্লাউজের তলায় অন্তর্বাসের আভাস দেখার রেখা সৃষ্টি করেছে। গাড়ি বাঁক নিচ্ছে। নটি বয়, এখনই অ্যাক্সিডেন্ট হতো। ধমকানির মিষ্টি আরক্তা ওর কণ্ঠাস্বরে। হোক, স্বর্গে গিয়ে আবার গাড়ি চালাবো এমনি করে, বলল বিবস্মানী। স্টিয়ারিংটা ছেড়ে দিয়ে উনি হাত দিয়ে বিবস্মানের গালের দুপাশে হাত রেখে বললেন, কিন্তু যদি নরকে যেতে হয়? হাসছেন উনি চোখে চোখ তাকিয়ে। গভীর কালো চোখ যেন অতল সাগরের নিস্তরঙ্গ অন্তর, প্রেমের মহিমায় রহস্যময়। বিবু বলল, তাই যাব। স্টিয়ারিংটা আবার ধরলেন উনি। বিবু ওর কোলে জড়িয়ে রয়েছে। গাড়িটা খুব জোরে চলছে না। দুপাশের ঘর বাড়ি বেশ দেখতে দেখতে যাচ্ছে বিবু। না, দেখছে ওকেই, তবে তাকিয়ে রয়েছে বাইরের দিকে। স্বপ্ন চলেছে বিবুর সর্বাঙ্গ ঘিরে। স্রোত বড্ড জোরালো। বাধা দেবার মতো তো নাই কিছুই। বাধা দেবার কোথাও বিবু ভুলেও হয়ে গেছে হয়তো। চলো চলো রাজকন্যা, চলো। কোথাও তোমার সেই 7 সাগরের পাড়ের দেশ, কোথায় তোমার সেই রামধনু রঙা তরুণদ্বার, সেই ময়ূর নাচা উদ্যান, সেই দেববালা বেষ্টিত দেউল। চলো উর্বশী, বাসনা পঙ্কিল বিবস্মানকে সেইখানে নিয়ে গিয়ে হত্যা করবে চলো। গাড়িখানা বাগানে ঢুকলো। 5টা 2 মাত্র বেজেছে, অনেক সময় আছে এখনো। 6:30 বাগান বন্ধ হবে।
গাড়িখানাকে দূর দূর খানিকটা নিয়ে গিয়ে ব্রেক কষলেন। বিভুকে ঠেলে তুলে দিতে দিতে বললেন, গঙ্গার ধারে বড্ড লোকের ঝামেলা, এদিকটায় বেশ নির্জন, দেখো ঘাসগুলোর রং ঠিক তোমার গালের মতো, সুন্দর না? ফ্লাক্স ভর্তি চা, ডিবে ভর্তি খাবার, বোতলে জল সবই আছে। কম্বল কুশানো নিয়ে এসেছেন উনি, স্নেহের সুপবিত্র মূর্তি। আহ, উঠো না দুরন্ত বালক, আমি একটু গুছিয়ে নি আগে। গাড়িতে বসে বিবস্মান দেখতে লাগলো ওকে। স্নিগ্ধা, সুষমাময়ী, স্বপ্নময়ী, সুরপ্রিয়া, স্মরপূজ্জা, জয় হোক এই রূপের, জয় হোক বিশ্ববিমোহন এই রূপের, জয় হোক। বিকশিত বিশ্ব বাসনার অরবিন্দ মাঝখানে পাদপদ্ম রেখেছে তোমার। বিবস্মান মনে মনে আবৃত্তি করলে। কম্বলটা পেতে কুশন সাজিয়ে তার উপর খাবার ইত্যাদি রাখলেন উনি। এইটি কেসটা নিয়ে গেলেন একটু তফাতে একটা ঝোপের আড়ালে। বুবু দেখতে লাগলো কাপড় জামা বদলাচ্ছেন উনি। কানে কি পরলেন? বেনিটা দিলেন দুলিয়ে। মুখখানা একবার দেখে নিলেন, তারপর বেরিয়ে এলেন ঝর্ণা, তরলিত ঝর্ণা। যে শাড়ি উনি পরে এলেন, তাতেও রামধনুর রং, বিজলির ঝিলিক আর মেঘের শ্যালল স্নিগ্ধতার সমাবেশ। বিবস্মানের স্বপ্নটা সত্যিই তাহলে সত্য হলো। নেমে এলো বিবস্মান গাড়ি থেকে, বসলো কম্বলে। অ্যাটাচি কেসটা একধারে ফেলে দিয়ে উনি খাবার সাথে বললেন, তাকিও না এমন করে, চোর। রহস্যময়ী রূপসী নারী, কানের দুল ঝিলমিল করছে, জ্বলছে। অস্ত সূর্যের আবির রং, গালে হোলি খেলছে, দেহে সারা বনের পুষ্প সৌরভ। লীলাঞ্চল দুটি হাতে, কিন্তু থাক এসব বর্ণনা। ওর রূপ সম্বন্ধে সবাই জেনেছে, শুধু বিবস্মানের মনে হলো ইনি নিশ্চয়ই কৃষ্ণার সঙ্গী বা সহপাঠিনী, কিংবা কৃষ্ণার কেউ নন। কি উদ্দাম উচ্ছৃঙ্খল ওর সর্বশরীরে, কণ্ঠে কি আশ্চর্য তারুণ্য। কে এই রূপসী মাধুর্যময়ী এই মর্তবাসনা শ্রীমূর্তি? কে ইনি? ভালো হবে না বলছি, ফের তাকাচ্ছ। নিষেধ ডাকের রুদ্র বশীকরণ মন্ত্র মারণ মন্ত্রের রূপ নিচ্ছে। পিঠ ফিরিয়ে বসলেন উনি। বিবস্মানও উবু হয়ে ওর কোলের দিকে মুখ নিয়ে গেল। খেতে আরম্ভ করে দিল খাবারগুলো। খিদের জন্য নয়, আনন্দ। খাও দুষ্টু ছেলে, খাও, এই নাও, খাও সব। জায়গা অত্যন্ত নির্জন, চারিদিকে গাছের জবনিকা। দুঃসাহসিক বিবস্মান, যৌবনের ক্ষুধিত কামনা যে রূপ পরিগ্রহ করেছে, তাদের চোখে মুখে চোখ বুজে উনি বলছেন, A book of furnace under earth the boat, a jug of wine, a loaf of bread and dough, beside me singing in the wilderness. Oh, wilderness where paradise no. বিবস্মান আরো আরো উদ্যম হয়ে উঠল। কচি খুকির মতন মনে করে ওকে বলছে, ঘুমাও ঘুমাও। খুকু ঘুমালো, পাড়া চলালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আয় আয় চাঁদ আয়, খুকুর কপালে এই টিপ দিয়ে যা। বিবস্মান চাঁদের আসতে দেরি দেখে নিজেই তার খুকুর কপালে টিপ দিতে অবনত হয়েছে। চোখের চোখে মিলেছে দুজনের, দৃষ্টিপথের অন্তরে আনাগোনা। 2টি পয়সা বাবু, বাবু এই চিড়ে রুটি দাও বাবু। চমকে উঠল দুজনেই। কোথাকার উপদ্রব! বিরক্ত বিবস্মান মাথা তুলে চাইল, ভিখারিনী একটা, যা যা, বিরক্ত করিস না এখানে। দাও বাবু, তুমি রাজা হও বাবু, দাও বাবু। উনি বিবস্মানের পিঠের আড়ালে মুখ গুজেছেন। ওর ব্যাগটা খুলে একটা সিকি ছুড়ে দিয়ে বলল, যা ভাগ। জয় হোক তোমার বাবু, তোমার জয় হোক। চলে গেল ভিখারিনী ছেলেটার হাত ধরে। দূরে, অনেক দূরে চলে গেছে সে। এবার বিবস্মান ওর কপালে টিপ দিতে পারবে, আর তো কেউ কোথাও নেই কাছে। এবার বেশ আবেগের সঙ্গে ওর টিপ পরিয়ে দেবে বিবস্মান, কপালে, ঠোঁটে, বুকে। একটাই উনি আশা করছেন চোখ বুঝে, কিন্তু কই, প্রত্যাশিক সেই বস্তুটি তো পেলেন না এখনো। চোখ খুলে দেখলেন উনি, বিবস্মান তাকিয়ে আছে, তাকিয়ে আছে সেই পালিত দেহ, গলিত বসনা ভিখারিনীটির দিকে।
ওর চোখে যেন নেশার ঘোর, যেন কান্নার চাপা কম্পন। হলো কি? উঠে বসলেন উনি। সস্নেহে বললেন, কি হলো বেব? হলো কি তোমার? তোমাকে ওইসব দেখতে মানা করেছি না? না দেখে পারা যায় না, কিন্তু বুদ্ধদেব ওই চড়া দেখেই গৃহত্যাগ করে গিয়েছিলেন। তোমারও সব দেখতে হবে না। আমি তার ছিল গৃহ, ত্যাগ করেছিলেন। গৃহ যার নেই, সে কি ত্যাগ করবে? সে ভালো করে ভোগ করবে, ভালো করে গৃহ রচনা করবে, নীড় বাঁধবে নিজের প্রয়োজনে। 5 জনের দুঃখ দেখতে চাওয়া তার উচিত নয়। এসো, খাবে। বিবস্বান চুপ করে রইল। উনি নিজেই ওর মুখে খাবার তুলে দিতে লাগলেন, আর ওর মুখ থেকে মাঝে মাঝে কেড়ে খেতে লাগলেন। সন্ধ্যা এগিয়ে আসছে। বিভু কিন্তু এখানে তার প্রাপ্য চুমুটা দেয়নি। আচ্ছা দুষ্টু ছেলে তো, মনে মনে বললেন উনি। দাঁড়াও, দেখাচ্ছি। উনি নৃত্যভঙ্গিতে গিয়ে উনি দুটো ফুল ছিঁড়ে আনলেন একটা গাছ থেকে। লাল লাল কি এক রকমের ফুল, গন্ধ নাই, দেখতে কিন্তু বেশ। আঙুল নিয়ে টিপে টিপে চটকে তার রস বের করে বিবুর কপালে টিপে দিতে দিতে বললেন, এই ফুলে বুকের রক্তের সঙ্গে দিলাম আমার বুকের রক্ত। রাজা হও, তুমি রাজা হবে। মুখে নয়, চোখে একবার হাসছেন উনি। বিবু তাকালো ওর পানে। চোখের আহ্বান আর ঠোঁটের কামনা ওকে কেমন যেন মদের নেশায় আচ্ছন্ন করে দিচ্ছে। কষ্টে মুখখানা ফেরাতে গেলে পারল না। বিবস্বান মাথাটা তুলে গেল। না, ভারী লাগছে মাথা সর্বাঙ্গ, কেমন যেন আড়ষ্ট, অবসাদগ্রস্ত মনে হচ্ছে। চেয়ে চেয়ে দেখলো ঠিক খোকাটের মতন চুলে হাত বুলোতে বুলোতে উনি বলছেন, আহ মাই beloved, fill the cup that clears today of past regrets and future fears. কিন্তু উঠে বসলো বিবস্বান, রুগী যেমন করে শয্যাতে উঠে বসে, বালিশে হেলান দিয়ে ঠিক সেই রকম। ওর যেন জ্বর হয়েছে এমনি দেখাচ্ছে। গরম চায়ের কাপটা তুলে চুমুক দিল। উনি কয়েকবার ফিরে ফিরে দেখলেন বিবস্বানকে। গুরুতর কিছু একটা হয়েছে, না হলে মুখের চেহারা কারোর এমন ফ্যাকাশে দেখায় না। অসুস্থ হয়ে পড়ল নাকি আকস্মাৎ বিবস্বান? ভাবতে ভাবতে উনি খুব কাছে ঘেঁষে এসে পরম আত্মীয়তার মতো স্নেহভরা কণ্ঠেই বললেন, বেব, লুকিও না আমার কাছে, বলো কি হয়েছে তোমার। তোমার কোনো অসুবিধে আমি হতে দেব না। বিবস্বান চাইল ওর চোখের দিকে। আশ্চর্য, কয়েক মিনিট আগের সেই রূপ রস রঙ্গ বিচ্ছরিতা নীলিমা দেবী আর বর্তমান মুহূর্তের এই মুহূর্তে নরকে যতখানি তফাৎ। কি অদ্ভুত স্নেহপূর্ণ দৃষ্টি। বিবস্বানের মনে হলো এই মেয়েটি সত্যিই তাকে ভালোবাসছে। সে ভালোবাসা কামনায় পঙ্কিল নয়, প্রতিদানের আশায় উগ্র নয়, প্রত্যাশার তরঙ্গ সংকুল নয়। বলল, আমায় দেশে যেতে হবে আজই। কেন? কেন বিবু? হঠাৎ দেশের কথা? আজই যেতে হবে কেন? কারণ আমি একজনকে খুব খারাপ অবস্থায় রেখে এসেছি। আমার খুবই যে আপনার। বড্ড গরিব সে, হয়তো না খেয়েই মারা গেল এর মধ্যে। কয়েক সেকেন্ড উনি চুপ করে থেকে বুঝে নিতে চাইলেন ব্যাপারটা। পরে বললেন, কেন তুমি বলনি বেব? টাকিয়ে পাকা দেওয়া উচিত ছিল তোমার। এত তাড়াতাড়ি না গিয়ে 2-4 দিন পরে গেলে। না, যেতেই হবে। বেশ, যাবে, কালই যেও। আজকের দিনটা আমি ভিক্ষে চাইছি বেব, তুমি আজ অন্তত। না, আজ রাত্রি 9টায় যে প্যাসেঞ্জারখানা আছে সেটাতেই যাব আমি। আমি ফিরে আসবো শিগগির। আমায় যেতেই হবে। চোখে জল এলো ওর। আমার মন বড্ড খারাপ হয়ে গেছে। কথাগুলো যেন কাঁদছে ওর। ওর কপালে স্নেহের চুম্বন দিয়ে উনি বললেন, বেশ, তাই যাবে। নাও, খেয়ে নাও। যাবে তাই। ভেবেছিলাম তোমায় নিয়ে। কিন্তু কি তিনি ভেবেছিলেন তার বললেন না। কিন্তু কোনো রকমই খাওয়ার আনন্দ আর জমল না। বাড়ি ফিরেই বিবস্বান মিস্টার বোসের কাছে বিদায় নিয়ে 9টার ট্রেন ধরতে গেল। যাওয়ার সময় মিস্টার বোস ওকে নগদ কিছু টাকা দিয়ে শিগগিরই ফিরে আসতে বললেন। গাড়িতে উঠে বিবস্বান ভাবছে সে বোধহয় স্বপ্ন দেখছিল, সুখের স্বপ্ন। এখন জেগে দেখছে দারিদ্র বিবস্বান দারিদ্রই আছে, আর দারিদ্র আছে রায়খড়ি, সে গ্রামের বাড়িতে। কলকাতার এই স্বপ্ন এ কিছু নয় বেশ, কিন্তু স্বপ্নটা দেখলো বিবস্বান এই কদিন। রায়কে গিয়ে বলবে তার এই স্বপ্নের কথা। রায় শুনে খুশি হবে খুব। কিংবা রায়খড়ির চিন্তাটাই স্বপ্ন। বিবস্বান তো ইন্টার ক্লাসে যাচ্ছে, সঙ্গে টাকাও।
তাহলে কি রায়খড়িকে সে এতকাল স্বপ্নই দেখছিল নাকি? সে তো মিস্টার মৃন্ময় বসুর আদরের ভাইপো, নীলিমা দেবীর প্রিয় পাত্র। কোনটা স্বপ্ন তাহলে? রায়খড়ি না নীলিমা? বিভূষণের গোলবার লেগে যাচ্ছে। নীলার আংটিটা চিকমিক করে উঠল চোখের ওপর। এই রায়খড়ির আংটি, তাহলে রায়খড়ি সত্যি, নীলিমাই স্বপ্ন। কিন্তু নীলিমা কেন করে স্বপ্ন হবে? বিভুর গায়ে, মাথায়, চুলে, ঠোঁটের পাতে এখনো যে তার স্পর্শ লেগে রয়েছে। এখনো যে নীলিমা দেবীর দেওয়া ফাউন্টেন পেনটার বুকের পকেটে গোজা। তাহলে তাহলে স্বপ্ন রায়খড়ি? না, হতে পারে না। নীলার আংটিটা আঙুলে ঝলমল করছে। সেদিন নিজে হাতে এই পরিয়ে দিয়েছিল রায়খড়ি, আর বলেছিল তার বুকের ওপর ওই হাতটি রেখে ঘুমোতে। হ্যাঁ, মনে পড়েছে বিবস্মানের সেই ছেঁড়া কাপড়, অন্ধকার ঘর, অনাহারে আধমরা রায়খড়ি। মনে পড়েছে। নীলাটা ঘুরিয়ে দেখলে বিবস্মান ভালো করে। এই নীলার জন্যই এমন স্বপ্ন দেখেছে। নীলা পড়লে স্বপ্ন দেখে বোধহয় সবাই। হ্যাঁ তাই। আর যদি স্বপ্ন না হয়, যদি সত্যি হয় এটাই, এই নীলিমা, এই সুকৈশোর্য, এই ছেঁড়া কাপড় পরা ভিখারিগুলো, যদি যদি বিভু আর না দেখতে পায় রায়খড়ির, যদি জেগে দেখে বিবস্মান নীলিমার কোলেই শুয়ে আছে, রায়খড়ি কথাটা স্বপ্ন, তাহলে তাহলে কতক্ষণ আর সেই স্বপ্ন ভুলে যেত। ভুলে যাবে বিবস্মান? ভুলে যাবে সেই স্বপ্নের কথা? মাতাল হয়েছে নাকি বিবস্মান? ঠিক করতে পারছে না কোনটা স্বপ্ন। মাথাটা ঝাঁকিয়ে ঝেড়ে গোড়া থেকে ভাবতে আরম্ভ করলো। হ্যাঁ, রায়খড়ি সত্যি। সে সেই দারিদ্র বিবস্মান গিয়ে দেখবে রায়খড়ি তার জন্য পথপানে চেয়ে রয়েছে যক্ষ বধূর মতো। কবিতা শোনাবে গিয়ে বিবস্মান। ও, কত যে বেশি দেরি হয়ে গেল। এই নীলাটারই মাহাত্ম্য। এর জন্যই বিভু টাকা পেয়েছে, আর হয়তো এর জন্যই ওই কুৎসিত স্বপ্নটাও দেখেছে, ওই নীলাটার স্বপ্নটা। কি বিশ্রী একটা স্বপ্ন। ছি, ওই স্বপ্ন ভুলে যেতে হবে বিবস্মানকে, ভুলে যেতেই হবে। গঙ্গার জলে ধুয়ে মুছে নতুন তাজা হয়ে সে যাবে রায়খড়ির কাছে। কিন্তু যদি রায় এর মধ্যে বেঁচে না থাকে? বিবস্মান চমকে উঠল। না না, টাকা তো পাঠানো হয়েছে। ঠিক বেঁচে আছে রাই, বিভুর জন্যই বেঁচে আছে রাই। গিয়ে ওকে দুহাত বাড়িয়ে বুকে তুলে নেবে বিবস্মান। আর এই নীলার আংটিটার কথাও বলবে, বলবে সব, যা কিছু যেমন করে ঘটেছে সব বলবে। মাথাটা গাড়ির দেওয়ালে হেলানো বিবস্মানের। ছুটে চলেছে গাড়ি। আর কতক্ষণ? রাত থাকতেই পৌঁছে যাবে। তারপর আরামের একটা নিঃশ্বাস ফেলে মিষ্টি একটি ঘুম। মনটা চাঙ্গা হয়ে উঠেছে বিবস্মানের। নীলা সত্যিই মানুষকে ভাগ্যবান করে, সত্যি সত্যি। সুন্দর মানিয়েছে রায়খড়িকে। সেকালের জমিদারি বেনারসি, কপালে গঙ্গামাটির টিপ, গায়ে ছোপ। ক্লান্ত দু চোখের কোমলতায় ওকে বাংলাদেশের গৌরীর মতোই দেখাচ্ছে। কোণে সেজেছে বটে। গ্রামের সকলেই প্রায় এসেছে, শুধু আসেনি রাঙাকর্তা, গণেশ আর ভৈরবী এবং ওদের আত্মীয় দু চারজন। বারবার সব আসছে রায়খড়ির খবর নিতে। ঘরের মধ্যে রায়খড়ি পুজো করছে, গৌরী পুজো। প্রত্যেক কুমারী মেয়েকে বিয়ের আগে নাকি এই পুজো করতে হয়। ও কিছুই খাবে না আজ। কিন্তু অত দুর্বল শরীর একবার না খেলে কি চলে? রায় ভেতর থেকে বলল, আজ আমায় অনুগ্রহ করে বিরক্ত করবেন না। আমাদের বংশের নিয়ম আমি মেনে চলবই। একটা দিন না ছেলে আমি মরে যাব না। ঠিক কথা, যা উঁচু বংশের মেয়ে, হবে না। কেউ আর কিছু বলল না। ধীরে ধীরে দিন রাত্রির দিকে এগিয়ে যাচ্ছে। 5:30টার ট্রেন চলে গেছে অনেকক্ষণ। 6:30 এখন। বাইরে বিয়ের আয়োজন চলছে। রায় সেই কঠিন লোয়ার শিক দেওয়া দরজাটা ভালো করে বন্ধ করে দিয়েছে ভেতর থেকে। বল্টু এটা দিয়ে এসে মরচে ধরা খিলে। এবার উঠে দাঁড়িয়ে সেই চারকোনা ছোট্ট ঘরটার চার দেওয়াল ধরে ঘুরতে লাগলো আর স্তোত্র পাঠ করতে লাগলো। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বশাস্তে হরে দেবে নারায়ণী নমস্তুতে। স্ত্রী আচারের জন্য মেয়েরা সব এসে পড়েছে। ডাকছে সবাই, আয় বেরিয়ে আয়। রায় উচ্চ কণ্ঠে গেয়ে চলেছে, শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে। ওর দুধের মতো রং আইভরির মতো হলদে হয়ে গেছে, এখন নীলচে দেখাচ্ছে। কপালে মুক্তোর মতো ঘাম। বেনারসি শাড়িটা পিঠের ঘামে জড়িয়ে লেপটে গেছে। রায় প্রদক্ষিণ করে চলেছে ঘরটার মেঝেতে। টলছে বারবার
পোড়ো পোড়ো হচ্ছে, আবার দেয়াল ধরে সামলাচ্ছে, আবার ঘুরছে। শরণাগত দিনার্থ পরিত্রাণ শরণাগত হলো কি ওর? কেন অমন করে ঘুরছে ঘরের মধ্যে? কেউ বুঝতে পারে না। ব্যাপার কি? বারবার প্রশ্ন চলছে বাইরে। আয় ঘরে। রায়খড়ির নিঃশব্দে পদসঞ্চার, আর কণ্ঠে শোষঝঙ্কার আর রাত্রিরের কঠোর নিস্তব্ধ গতি। আর পারছে না রাই। রাত্রি 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। লক্ষ্ণ এসে পড়ল। গায়ের লোক অনেকে এসে দাঁড়িয়েছে সেই শূন্য চণ্ডী মণ্ডপে। এ কি রকম গৌরী পুজো? সবাই প্রশ্ন করছে এ ওকে। বিশাখা লোহার দরজাটা ধরে কাতর স্বরে ক্রমাগত বলছে, খোল সই, দরজা খোল। ভুরুক্ষেপ নাই। ঘুরছে আর বলছে, শরণাগত দিনার্থ। ছেলিপাড়া বয়সে পৌঁছালে। কয়েকজন গ্রাম্য ভদ্রলোক, বাকি সব পূর্বেই এসেছে। এক মুহূর্তেই ঘোষ ব্যাপারটা বুঝে নিল। নীল হয়ে উঠেছে রায়খড়ি। কালকুটের বীজ যেন কে মাখিয়ে দিয়েছে ওর সর্বাঙ্গে। দর দর করে ঘাম ঝরছে, বিষের নীল ঘাম। ব্যাকুল কণ্ঠে ঘোষ বলল, রায়, রায়, খোল, দরজা খোলো রায়। কোনো কথা তার কানে যায় না যেন। ঘোষ চিৎকার করে উঠল, ভেঙে ফেল, দরজা ভেঙে ফেল। তারপর জোর হাত করে রায়কে বলল, তোর পায়ে পড়ি রাই, দরজা খোল। আমি করব না, আমি বিয়ে করতে চাই না তোকে। তুই মরে গেলে যে পুলিশে বেঁধে নিয়ে যাবে আমাকে রায়খড়ি। খোল, খোল দরজা। গ্রাহ্য মাত্র করল না রাই। ঘোষ করুণ স্বরে অন্য সবাইকে বলল, ও মরে যেতে চাইছে, দেখছো না? দরজা ভেঙে ফেলো তোমরা। শাবল আনা হলো, কোদাল আনা হলো। জঞ্চার জোয়ান ছোকরা দরজা ভাঙতে আরম্ভ করলো। রায় সমানে ঘুরছে আর বলছে, শরণাগত। সেকালে মজবুত দরজা, 5 ফুট ভিতর গাঁথা দেওয়াল, ভাঙা অত সোজা নয়। একটা ঘন্টার পরিশ্রমে দরজাটা সামান্য নড়ল মাত্র। কিন্তু রায় এর মধ্যে 2-3 বার বসে পড়েছে, আবার দাঁড়িয়ে উঠে ঘুরতে আরম্ভ করেছে। শরণাগত দিনার্থ পরিত্রাণপরা। ধপাস করে একটা শব্দ হলো। রায় মেঝেতে লুটিয়ে পড়েছে। ভাঙো, ভাঙো, ভাঙো দরজা। বাইরের লোক চিৎকার করে উঠল। কয়েক মিনিট পরেই ভেঙে গেল দরজা। বিশাখা ছুটে গিয়ে রাইয়ের মাথা কোলে তুলে ডাকলো, সই, সই, ও সই। বিরাট বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে প্রতিধ্বনি উত্তর দিল, সই, সই, সই। উলুধ্বনি, শঙ্খধ্বনি, সানাইয়ের আওয়াজ ভেসে আসছে কোত্থেকে। গণেশ আর ভৈরবীর বিয়ে হচ্ছে।